করছি বাংলা বলছে। দুর্গাপুজোয় দ্রোহের কার্নিভাল, এবার ক্রিসমাসে ধর্না। তবে কি বেছে বেছে উৎসবের মরশুমকে টার্গেট করে আন্দোলন? নয়া ধারার আন্দোলন আমদানি করছেন এই জুনিয়র ডাক্তারদের একাংশ। দেখুন। আন্দোলনের পালে হাওয়া টানতে চিকিৎসকদের টার্গেট ফেস্টিভ সিজন। আরজিকর মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ। জামিন পাওয়া দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি। ধর্মতলায় ফের চিকিৎসকদের ধর্না, চলবে ২৬শে ডিসেম্বর পর্যন্ত। ৫টি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের নেতৃত্বে শুরু ধর্না। শুক্রবার থেকে শুরু হওয়া ধর্না কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। ৯০ দিনের সময়সীমা পেরিয়েও কেন চার্জশিট দিতে পারেনি সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চিকিৎসকরা। কারণ ৯০ দিন পরও সিবিআই আজ পর্যন্ত কেন জানি না কোন অজ্ঞাত কারণে চার্জশিট দিতে পারলো না, যার জন্য সঞ্জীব ঘোষের মতন অপরাধীরা, টালার ওসির মতন অপরাধীরা ছাড়া পেয়ে যায় বিনা চার্জশিটের কারণে। পাশাপাশি দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে রাজ্যের অনুমতি দাবি চিকিৎসকদের। এই ধর্ণা কর্মসূচিতে কতটা সাড়া মিলবে তা নিয়ে সংশয় খোদ উদ্যোক্তারাই। কারণ মাঝের দীর্ঘ সময় দু একদিন বাদে পরিবারের পাশে দাঁড়িয়ে আন্দোলনে পথে নামতে দেখা যায়নি কাউকে। জামিন দেওয়ার সাথে সাথে মানুষ তো রাস্তায় ছিলই। আমাদের অভয় মঞ্চের প্রোগ্রাম, এই ডাক্তার এই যে প্ল্যাটফর্মে প্রোগ্রাম কিন্তু টানা চলছিল। পরীক্ষার কারণে ময়দানে ছিলেন না জুনিয়র ডাক্তাররা। আমরা চাই সিচুয়েশনটা সলভ হোক, মানুষও চাইছে এবং পেশেন্টরাও চাইছে এবং আপনাদেরও পরীক্ষা সামনে আছে। সুতরাং আমাদের সকলকেই ব্যাপারটা সমাধান করতে হবে, এটা আপনাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ থাকবে। এর আগে উৎসবে না ফেরার বার্তা দিয়ে দুর্গাপুজোয় দ্রোহের কার্নিভাল পালন করেছেন আন্দোলনকারীরা, কখনো জ্বালিয়েছেন দ্রোহের আলো। এবার ফের ক্রিসমাস ও নিউ ইয়ারের মুখে ধর্ণা। প্রশ্ন উঠতে শুরু করেছে আন্দোলনের উদ্দেশ্য নিয়েই। তবে কি উৎসবের মরশুমকেই আন্দোলনের মঞ্চ হিসেবে টার্গেট করে নিচ্ছেন চিকিৎসকরা? পার্কস্ট্রিটের ভিড় ঘরে ফেরার আগে একবার ছুঁয়ে যাক আন্দোলন মঞ্চ। সেই বাসনাতেই কি ক্রিসমাস স্পেশাল ধর্নার আয়োজন? ডাক্তারদের আলো টানার প্রতিযোগিতায় হারিয়ে যাবে না তো নির্যাতিতার বিচারের দাবি? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, বামেদের পক্ষ থেকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত এবং আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে আসবো অরিন্দমদার কাছে। অরিন্দমদা, আমরা উৎসবের সময় আমরা যদি দেখি যে অগস্টে এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর যখন শারদোৎসব শুরুর সময়, সেই সময় আমরা দেখেছিলাম যে অভয়া মঞ্চ করে প্রতিবাদ, সেই সময় ম্যাটাডোরে অভয়ার প্রতীকী মূর্তি নিয়ে বিভিন্ন প্যান্ডেলে যাওয়া এবং তাইকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধ। আমরা দেখেছিলাম দ্রোহের কার্নিভ্যাল, আমরা দ্রোহের আলো জ্বালতে দেখেছিলাম দীপাবলির পাল্টা। মাঝখানে অনেকটা সময় এই আন্দোলন স্তীমিত, এবার আবার ক্রিসমাসের সময় আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্টভাবে ধর্ণা। এবার উৎসবে কেউ পার্টিসিপেট করবেন কি করবেন না এটা তো নিতান্ত ব্যক্তিগত চয়েস, কিন্তু নির্দিষ্টভাবে মানে কোথাও কি এইরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আপনি যদি উৎসবে থাকেন তাহলে আপনি ধর্ষকের পক্ষে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। খুব ভালো প্রশ্ন করেছেন। একটা কথা আমি বলছি, পরিষ্কার কথা, যে আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই আইন কানুন কিছু না কিছু বুঝি, আমাদের ভারতের সংবিধান মেনে আমাদের চলতে হবে। সেখানে বক্তব্য আমাদের খুব স্পষ্ট সব মানুষেরই, যে আইন এখন নিজের হাতে না। সিবিআই বিষয়টা নিয়ে তদন্ত করেছে, ট্রায়াল শুরু হয়ে যাবে, এরপরে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই তো আমার আপনার আর XYZ এর কথা শুনে কাজ করবে না, আর সিবিআই মাইনর ডিটেলসগুলো কারোর সাথে শেয়ার করতে পারবে না, এটা সম্ভব নয়, এটা আদালতের বিষয়। সুতরাং সেখানে এই যে একটার পর একটা ঠিক উৎসবের সময় যে একটা আন্দোলন হাল্লা বল, আমার মনে হয় হাল্লা বলের থেকে সময় সরে আসার সময় এসছে। বিচক্ষণতা ব্যবহার করো, সিবিআইয়ের হাতে সঁপে দেওয়া হয়েছে, সিবিআই দায়িত্ব পালন করুক,
এবার আমি তো রায় দেব না, বা যারা বসে আছেন ওখানে তারা তো রায় দেবে না। আর একটাই কথা, যদি এত তাদের হাতে তথ্য থাকে, সে তথ্যটা ধর্মতলার মোড়ে কেন? তথ্যটা তো সিবিআই দপ্তরে দেওয়া উচিত ছিল। আমি জানি ও করেছে, এটা বললে হবে না, এটা লুকোচুরি খেলা না, এখানে সিরিয়াস বিষয়। ইউ হ্যাভ টু ব্যাংক অন এভিডেন্স। সিবিআই কে সাবমিট করো এভিডেন্স, তুমি যাদের যাদের সন্দেহ করছো। আমি বলে দিলাম এক্স, আমি ওকে সন্দেহ করছি, সেটা কখনো হতে পারে না। সুতরাং একটা কথা স্পষ্ট, আজ এই আন্দোলন করে কোনো রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া আমি মনে করি কোনো ফায়দা নেই। তিলোত্তমার মা এবং বাবা, সত্যি কথা, এটা বেদনাদায়ক ঘটনা, তারা আবার কোর্টমুখী হয়েছেন, কিন্তু কতটা লাভবান হবে জানি না, কিন্তু তারাও আহত ব্যাহত। কিন্তু এই জুনিয়র ডাক্তারদের এক শ্রেণী যারা রাজনীতি করতে নেমেছিলেন, তারা কিন্তু আবার রাজনীতি করতে নেমেছেন, এবং ঠিক ক্রিসমাসের সময় যাতে ওনাদের মানে স্থলে কেউ কেউ পৌঁছতে পারেন, এটাই মূল কারণ। আমি আসবো আপনার কাছে, আমি একটু আসি। ফিরদৌস শামীম ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ফিরদৌস, আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি, কালও তুমি আমাদের এই অনুষ্ঠানে ছিলে, এবং গোটা বিষয়টা এখন আইনের পরিসরে রয়েছে। আমাদের পছন্দ হোক বা না হোক, সেটা আইনের যে নির্দিষ্ট একটা ফর্মুলা রয়েছে, সেই অনুযায়ী সেই মামলার প্রক্রিয়াটা চলছে। এই সময় দাঁড়িয়ে, এই বড়দিনের সময় আবারও ধর্ণা, এই ধর্ণা কি অতিরিক্ত কিছু দেবে, কিছুভাবে এক্সপেডাইট করতে পারবে বিচারকে? না, দেখুন, আমি দুটো প্রক্রিয়ার মধ্যে আমি একেবারেই খুব একটা যে মানে সম্পর্ক আছে বলে মনে করি না, যে আবার একেবারেই নেই সেটাও মনে করি না। কারণ হচ্ছে আমি ইনভেস্টিগেশন, আপনাকে আমি দুটো পৃথকীকরণ করেছিলাম এর আগের দিনই। ইনভেস্টিগেশন সেটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ক, আর এই জুডিশিয়ারি সে কিন্তু এক্সিকিউটিভ ওয়ার্কের উপর ডিপেন্ড করেই কিন্তু জুডিশিয়ারিকে জুডিশিয়াল প্রসেসটা চালাতে হয়। আমি গতকাল যখন বলেছিলাম তখন বলেছিলাম যে, ইনফ্যাক্ট আমি সেই প্রথম দিনের কথা বলতে চাইবো, যে এই যে বিচার প্রক্রিয়া, এটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রভূত, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা বুঝতে পারছি যে আরও একটু বেশি দীর্ঘায়িত হবে। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, আমি যদি দেখি, এই যে রিসেন্টলি অভয়ার বাবা মা তারা যে রিট পিটিশন দাখিল করেছেন, সেখানে তারা কি চেয়েছেন? তারা চেয়েছেন রিইনভেস্টিগেশন। এখন রিইনভেস্টিগেশন কোনটার? সিবিআই তদন্তের, এবং সেটা কোর্ট মনিটর এবং হাইকোর্ট মনিটর্ড। তার মানে অভয়ার বাবা মার কোথাও একটা মনে হয়েছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যে সুপ্রিম কোর্টের খুব একটা বেশি কিছু করার নেই। তারা এই রিট পিটিশন দাখিল করে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের মনিটরিংয়ে এই যে এফআইআর, সেই এফআইআর নাম্বার RC0482024S0010 রিইনভেস্টিগেশন চাইছেন। অল্টারনেটিভলি তারা এই মানে এই কোর্টের সুপারভিশনে চাইছেন, এবং চাইছেন যে বেসিক্যালি সেটা অল্টারনেটিভলি যেন সেটা আবার পুনর্তদন্ত হয়। তাহলে পুনর্তদন্ত চাইতে গেলে আবার তাহলে প্রথম থেকে শুরু করতে হয়। যদি পুনর্তদন্তের নির্দেশ সত্যি সত্যি এই রিট পিটিশনটা এন্টারটেইনড হয়, তাহলে আবার প্রথম থেকে শুরু করবে। প্রথম থেকে শুরু করলে সেই প্রসেসটা আবার দীর্ঘায়িত হবে, এই ট্রায়াল প্রসেস যা চলছে সেটাকে স্যাটিসফাইড হবে। ফলে এবং হয় না সেটা নয়, রিট প্রসিডিংসে হয়, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা যে নেই সে কথা নয়, নিশ্চিতভাবেই রয়েছে। কিন্তু সে কি নির্দেশ হবে সেটা আদালত ঠিক করবে। কিন্তু আমি বলছি যে বিচার প্রক্রিয়া সেটা দীর্ঘায়িত হবে, এবং দীর্ঘায়িত, যেটা প্রথম দিন থেকে বলে আসছিলাম, যে যদি এক্সিকিউটিভ ওয়ার্ক প্রপার না হয় তাহলে বিচার পেতে সময় লাগবে। যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই প্রথম দিনের বলা কথাগুলো আজকে প্রায় সত্য হতে যাচ্ছে, এবং বুঝতে পারছি অভয়ের বাবা মাও বুঝেছেন, এবং প্রথম দিন থেকে বলছিলেন যে সাইটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। দিল্লি সুপ্রিম কোর্ট শুনতে ভালো, কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট সমস্ত কিছু এক মুহূর্তে এনে দেবে, এই ভাবনা চিন্তাটা থাকাটা ঠিক না। কোর্ট আলাদিনের প্রদীপ একদমই এনে দিতে পারে না, সুপ্রিম কোর্টেও একটা প্রসেস রয়েছে, আইনি প্রক্রিয়াটাই একটা প্রসেস। আমি এবং এই প্রসেস মেনেই, কারণ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে যেমন ট্রায়াল কোর্টের ভূমিকা রয়েছে, কনস্টিটিউশনাল কোর্টের ভূমিকা রয়েছে, অ্যাপেক্স কোর্টের ভূমিকা রয়েছে, এবং এই আমাদের যে সংবিধানে বর্ণিত যে গণতান্ত্রিক কাঠামো, সেটা এত সুন্দরভাবে এই কাঠামোটি রচিত হয়েছে, আপনাকে এই কাঠামোটি বুঝতে হবে। এখন কেউ ধরুন আপনার মনে হতেই পারে যে আমি সমস্ত কিছু একদিনে বিপ্লব ডেকে আনবো, একদিনে বিপ্লব হয় না। এটা খুব স্বাভাবিকভাবে এই কাঠামোর মধ্য থেকে দাঁড়িয়ে আপনাকে এই বিচার পেতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে নিশ্চিতভাবে সচেতন থাকতে হবে, আমি আসবো ফিরদৌস, আমি অনির্বাণের কাছে ওয়ার্ডটাকে সঠিক রাখার জন্য। অনির্বাণ,
এবার ক্রিসমাসের এই মরশুমে আবারও দ্রোহ, আবারও ধর্ণা। দেখুন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা ক্রিসমাসের মরশুম, এরপরে জানুয়ারি নতুন বর্ষের মরশুম, তারপরে নতুন বাংলা বছর আসবে যখন, সেই সময়ের মরশুম চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। মরশুমি দ্রোহ এটা একটা নতুন আমাদের উৎসবের যদি পরিবেশ হয় তাতে কোনো অসুবিধা নেই। ইউনেস্কো যদি সেটা একটা হেরিটেজের উপর উপমা দিয়ে দেয় যে ইনট্যাঞ্জেবল হেরিটেজ অফ কলকাতা দ্রোহের মরশুম, আমার খারাপ লাগে। প্রশ্নটা হচ্ছে যে কোর্টে ট্রায়ালটা চলছে, আমি তো অন্য অ্যাঙ্গেল থেকে জিনিস বলি, তো প্রত্যেক দিন সাক্ষী হচ্ছে, শনি রবি মোটামুটি, শনি রবিটা বাদ দিয়ে প্রত্যেক দিন সাক্ষী হচ্ছে। কত উইটনেস, যদি আমার খুব ভুল না পেয়ে, আমি যদি একজন ডিফেন্স লয়ারের অ্যাঙ্গেল থেকে বলি, আমি ওটা মানুষ, ধরুন আমি যদি ডিফেন্স লয়ার হতাম এই পার্টিকুলার মামলা, আমি ওটা মানুষ, তো আমাকে প্রত্যেক দিন একটা দুটো তিনটে করে আমাকে সাক্ষী করাতে হচ্ছে, প্রত্যেক দিন করাতে হচ্ছে। এবার এইখানে সঞ্জয় রায় অলরেডি তাকে ক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে, ফাইন, যে হতেই পারে তিনিই হয়তো ক্রিমিনাল, বাট লিগাল স্ট্যান্ড পয়েন্ট থেকে তার তো অধিকার আছে টু গেট রিপ্রেজেন্টেশন, প্রপার রিপ্রেজেন্টেশন বিফোর দ্য কোর্ট। সেইখানে ডিফেন্স লয়ার যিনি রয়েছেন, সৌরভ ব্যানার্জি সম্ভবত, তাকে প্রত্যেক দিন যে সাক্ষী করাতে হচ্ছে, সে তো মেশিন নয়, তারও কিন্তু এই ডিফেন্স রিপ্রেজেন্টেশনটা দুর্বল হচ্ছে। অর্থাৎ আমার বক্তব্য, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড, জাস্টিস ডিলেড যেমন জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড তো জাস্টিস বেরিড। অর্থাৎ এই যে একটা চারিদিকে একটা কাঁও 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 শুরু হয়েছিল, এক্ষুনি করতে হবে, এক্ষুনি করতে হবে, এটার জন্য যে প্রভাব বিচার প্রক্রিয়ার উপর পড়েছে, সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটি নজির সৃষ্টি করছে। কারণ প্রতিদিন সাক্ষী করে একটা মামলা শেষ করা, এটা কোনো সুস্থ কোর্টের পরিবেশ হতে পারে না। আসবো এখানে, প্রীতম ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। প্রীতম, আমরা এর আগে দেখেছি যে মিডিয়া ট্রায়াল নিয়ে অজস্র চর্চা হয়েছে। তো এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখছি যে জনতা বলে, যদিও যারা জনতার ঠিকা নিচ্ছেন তারা জনতার কত পার্সেন্টেজ সেটা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে, কিন্তু তারা দাবি করেন জনতার চার্জশিট, জনতার ট্রায়াল কিছু আর বাকি থাকছে না। এবং মাঝখানে একটা নীরবতা, কারণ বিপ্লবীদের পরীক্ষা চলছিল, পরীক্ষার পর আবার ক্রিসমাসের সময়ে তারা আবার রাস্তায়। না দেখুন, আজকে আমরা গণতান্ত্রিক পরিবেশে মানুষের আন্দোলন বা ডাক্তারদের আন্দোলন, আমরা সেই আন্দোলনের সমবেদনা জানাচ্ছি এবং সবসময় আমরা সাথে আছি। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে ওরা তো আপনাদের সাথে নিতে চাইছেন না। না, কে সাথে নিতে চাইছে না কিছু, সেটাতে আমাদের কিছু আসে যায় না। দেখুন, একটা গণতান্ত্রিক আন্দোলনে যে কোনো গণ আন্দোলন বিরোধীদের সাথে না নিলে কোনোদিনও আজ অবধি সারা পৃথিবীতে কোনো দেশে কোনো রাজ্যে সেটা সফলতা লাভ করেনি, সেটা সম্ভব নয়। কিন্তু আজকে দেখুন, কে আমাদের সাথে নিতে চাইছে না বা কে আমাদের সাথে নিতে চাইছে সেটা আমাদের কথা নয়। কথাটা হচ্ছে যে কারণগুলোতে ওনারা করছেন, যে এই কারণগুলো নিয়ে শুরু হয়েছিল, সেই জাস্টিস আমরা সবাই চাই। এই প্রদেশের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন, আমরা ভারতীয় জনতা পার্টিও রাস্তায় নেমেছি, নাগরিকরাও রাস্তায় নেমেছেন। তো সুতরাং আমরা সাথে আছি, ওনাদের যে দাবিটা তার সাথে আছে। কিন্তু আজকে ওনারা দাবি করছেন, আবার রাস্তা দখল করছেন, এই করছেন, কিন্তু আজকে তো এটা কোর্টে মামলা চলছে। আজকে ভাই আইনজীবী উনি ভালো বলছিলেন, আমি শুনছিলাম যে আজকে ওনাদের যদি কিছু বক্তব্য থাকে সুপ্রিম কোর্টে ওনাদের লয়ার গিয়ে বলতে পারে, তার জন্য আবার জনমত তৈরি করা, সেটা গণতান্ত্রিক পদ্ধতি করতে। কিন্তু আমার কথা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গে আছে, এটা আমরা মানি। কিন্তু আমরা কি দেখেছি, গণতান্ত্রিক একটা জায়গায় কেউ আন্দোলন করবে, কেউ মঞ্চ বাঁধবে, তার জন্য একটা দল, শাসক দল তৃণমূল ব্যতীত সবাইকে, সে নাগরিক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন? মাননীয়া তো নিজেও জাস্টিস চাইছিলেন। তো কেউ যদি ডাক্তাররা এসে ওখানে জাস্টিসের জন্য বলেন, নাগরিক সমাজের কাছে তার দাবি জানান, বসে থাকেন, ওখানে তো কেউ কাউকে জোর করে নিয়ে যাবে না। কারো যদি ইচ্ছা হয় ওখানে যাবেন, কারো ইচ্ছা হয় যাবেন না। তার জন্য কেন কোর্টে যেতে হবে? সব কিছু তো কোর্টে, কেন কোর্ট চালাচ্ছে নাকি আমাদের পশ্চিমবঙ্গ? এইটা আমার আমরা বুঝতে পারছি। আমি আসবো, আমি এখানে একটু সুভাষিসদার কাছে আসি। সুভাষিসদা, আমাদের যেটা মনে রাখতে হবে যে উৎসব মানে শুধুমাত্র কিন্তু আনন্দ ফুর্তি নয়, উৎসবের একটা নিজস্ব ইকোনমিও রয়েছে, সেটা পুজো হোক বা সেটা ক্রিসমাস, এবং যার সঙ্গে বহু মানুষ, বিশেষ করে প্রান্তিক বা দিন আনা দিন খাওয়া মানুষদের একটা রুটি রুজির সম্পর্ক রয়েছে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। আমার বক্তব্য হচ্ছে ডেফিনেটলি এই আরজিকরের ঘটনার পর তার যে অভিঘাত, তার যে ভয়াবহতা, তা আমাদের এক একজনকে এক এক রকমভাবে ইম্প্যাক্ট করেছে। ইম্প্যাক্ট যে প্রত্যেককে করেছে এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, কিন্তু
তারপর কে কিভাবে রেসপন্ড করবেন, অর্থাৎ তারপর কেউ দুর্গাপূজায় প্যান্ডেলে যাবেন, নাকি কেউ ভাইফোঁটা দেবেন, নাকি কেউ দেবেন না, এটা অ্যাবসলিউটলি ব্যক্তিগত, এবং সেটা নিয়ে বা তারা ক্রিসমাসে কেক খাবেন কিনা সেটাও ব্যক্তিগত, আবার না খাবেন কিনা সেটাও ব্যক্তিগত। কিন্তু খেলে তিনি আসলে বিচার চাইছেন না, আসলে তিনি ভীষণ রকমভাবে ধর্ষকের পক্ষে, বা তিনি ভীষণ রকমভাবে সন্দীপ ঘোষের প্রোটেক্টর, এইরকম একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার একটা প্রচ্ছন্ন প্রয়াস কি আমরা দেখছি না প্রত্যেকটা যাবৎ এই গত 4 মাসে প্রত্যেকটা উৎসবের মরশুমে, সেটা শারদোৎসব হোক, সেটা দীপাবলি হোক, সেটা ক্রিসমাস হোক? আসলে আমার মনে হয় যে গণতান্ত্রিক আন্দোলন কোন সময় কে করবে সেটা নিয়ে আমার কথা থাকতে পারে না, কিন্তু এটাও ঠিক যে সময় আন্দোলনটা তৈরি হয়েছে বা যে সময় আন্দোলন তৈরি করছে সেটা একটা নিশ্চয়ই ফেস্টিভ সময়, সেটা হয়তো লোক জড়ো হবে, সেখানে তাদের বোঝাতে সুবিধা হবে, যে ঘটনাটা ঘটেছে তার পক্ষে মানুষকে টানতে সুবিধা হবে, এইসব জন্য হয়তো করেছে। কিন্তু আমার মূল কথা হলো যে সিবিআই বলেছিল লার্জার কনস্পিরেসি এর মধ্যে আছে, তারপরে সেই সিবিআই যখন চার্জশিটে শুধু সঞ্জয় রায়কে দেয়, তখন কেউ যদি রিইনভেস্টিগেশন চায় তাহলে পরে সেটার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু এই সিবিআই তো করবে আবার, তারা যদি প্রি অকুপাইড হয়ে থাকে যে কাকে কাকে জড়াবে কাকে কাকে জড়াবে না। আরজি করের আন্দোলনের দুটো মুখ মৌপিয়া তৈরি হয়েছে, একটা হলো জন আন্দোলন তৈরি হয়েছে, আরেকটা ডাক্তারদের কিছু দাবি দেওয়া যে ডাক্তাররা ঠিক পরিবেশ পাচ্ছে না, যার জন্য কিনা এই ঘটনাগুলো ঘটছে। এটা তো ঠিক যে একটা মহিলা তার কাজের জায়গায় এসে ধর্ষিতা হলেন এবং খুন হলেন, এবং যেটা সাধারণ মানুষ চোখে দেখে বুঝতে পারছে যে এটা একজনের ব্যাপার নয়, এটা 2-3 জন মিলে করেছে, এবং যারা এটা সাধারণ মানুষ, সুভাষিস দা, সাধারণ মানুষ বা আপনার মতো যারা, তারা বুঝতে পারছেন, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু আনফর্চুনেটলি না তদন্তকারী, না কলকাতা পুলিশের তদন্তকারীরা, না সিবিআই এর তদন্তকারী, আমি ধরেও নিলাম যে সিবিআই কলকাতা পুলিশের ভীষণ বন্ধু হয়ে গেছে, সেক্ষেত্রেও যদি আমরা দেখি যে যাবতীয় এই ফরেন্সিক যে রিপোর্ট, ডিএনএ স্যাম্পলস, সেগুলো বিভিন্ন একাধিক গোটা দেশের নানা প্রান্তের একাধিক নামী প্রতিষ্ঠানের প্রথিতযশা অধিকর্তা, তাদের নিয়ে যে টিম হয়েছিল তারা দেখেছেন এবং তারা কোনো ডিসপ্যারিটি পাননি। না আমি অন্য কথা বলছি, সেটা হলো এবার আমি জানি না তাদের থিওরিতে গুরুত্ব দেব। 1 মিনিট আমি বলে নিলে ক্লিয়ার হবে, নৌপিয়া আমি বলে নিলে আর 30 সেকেন্ড দিলে ক্লিয়ার হবে। একটা মানুষ সেই মানে মহিলার উপর অত্যাচার চালিয়েছে, মানে ফিজিক্যাল অত্যাচার চালিয়েছে বা তাকে যৌন হেনস্থা করেছে, কিন্তু এইটা প্রমাণ পাওয়া গেছে, কিন্তু যে হাত মানে একটা যারা সাধারণ মানুষ, যারা কলকাতা পুলিশও বলেছিল একটা সময় যে এটা একজনের কাজ না, আরো কেউ ছিল, এটা পরে কলকাতা পুলিশ কনক্লুশন ড্র করেছে যে একা সঞ্জয় রায় ছিল, এবং কলকাতা পুলিশের কে বলেছিলেন? কলকাতা পুলিশ বলেছিল, কলকাতা পুলিশের আধিকারিকদের পুরনো ফাইল দেখলে মৌপিয়া দেখতে পাবে। পুরনো ফাইল না, আমি জিজ্ঞেস করছি, কলকাতা পুলিশ তো কথা বলে না, কলকাতা পুলিশের অফিসাররা কথা বলে, কিন্তু অফিসাররা তো, আমার একটাই রিকোয়েস্ট সুভাষিস দা, মানে এটা আমাকে বলতে হচ্ছে, এটা খুব লজ্জার ব্যাপার, খুব আনফর্চুনেট, বাট আমাকে কালকে এটা বলতে হয়েছে। আমি এর আগে সবসময় সংবাদ মাধ্যমের হয়ে ভীষণ রকমভাবে লড়ে গেছি, কিন্তু আরজিকর কাণ্ডে আমার রিকোয়েস্ট, কিছু সংবাদ মাধ্যমের কিছু তথাকথিত সূত্র তার বিষয়গুলোকে কোট করে স্টেটমেন্ট দেবেন না। আচ্ছা আমরা কথা বলি, একটু বলে নেই তাহলে ক্লিয়ার হবে। কলকাতা পুলিশ তো বলেছে, কোন অফিসার? কলকাতা পুলিশের ভদ্রমহিলা যে ছিলেন ইন্দিরা ব্যানার্জি, মুখার্জি কথা বলেছেন, কবে বলেছেন যে একজনকে দেখিয়ে কোন একটি ছেলেকে দেখিয়ে বলেছেন ফরেনসিক টিম আসছে, অভিজ্ঞকে দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিলেন অত্যন্ত গর্হিত কাজ করেছে। তাহলে তো গর্হিত এরকমই তো কাজ হয়েছে, কিন্তু এখন তো বললেন সুভাষিস দা ইন্দিরা মুখার্জি এটা বলেছিলেন গর্হিত কাজ করেছেন, কোন এক্সপ্লেনেশন এই ধরনের কথাবার্তা উঠে এসেছিল, কোন অফিসার, আমি ধরনে যাচ্ছি না, আমি স্পেসিফিক যাচ্ছি। আপনি যখন বলেন কি করে, প্রেস করে বলেন কি করে, ছবি দেখিয়ে প্রেস করে ছবি দেখিয়ে বলেন কি করে অসত্য বলেছেন, অন্যায় করেছেন। আমার বক্তব্য এরকম অন্যায় পুলিশ, সুভাষিস দা সিম্পল প্রশ্নের সিম্পল উত্তর দিন। আমি সেই পুলিশ অফিসারকে চেপে ধরবো যে কলকাতা পুলিশের অফিসার বলেছেন যে একজন নয় একাধিক করেছেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করে তখন বলছে একার ঘটনা নয়, কে বলেছেন? তাহলে এবং জনমানসের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যে একার ঘটনা নয়। কোন অফিসার?
কোন অফিসারের নাম তোর মনে করতে যেমন এই ভদ্রমহিলা মনে করতে পারছি যার জন্য এই ভদ্রমহিলা কেন প্রেস করে বলছিল তাকে গিয়ে চাপা উচিত মৌপিয়া তোমার, তাকে গিয়ে চেপে ধরা উচিত মৌপিয়া তোমার, কেন প্রেস করে মনে করুন আমি আসবো, কিন্তু প্লিজ মনে যেগুলো মনে করতে পারছেন না সেগুলো নিয়ে আলোচনা একটা তো মনে করলাম, তাকে তো চেপে ধরার সুযোগ আছে। এক সেকেন্ড, আমি আলবার্ট একজনের নাম তো মনে করলাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, তাকে চেপে ধরার সুযোগ আছে। এক সেকেন্ড আলবার্ট, প্রশ্ন হচ্ছে এটাই যে যদি বিচারটাই লক্ষ্য থাকে, আমরা বিচার হতে দেখেছি এর মধ্যে যে জিনিসটা বেশিরভাগ মানুষ চেয়েছিলেন, বরং এতটা সোচ্চারে চাননি, হয়তো ততটা মনোযোগ পড়েনি, সেটা ফারাক্কা হোক বা সেটা জয়নগর হোক, সেখানে আমরা মৃত্যুদণ্ড দেখেছি। সেখানে আমরা দেখিনি যে কোটি কোটি টাকা ক্রাউড ফান্ডিং করতে হচ্ছে, সেখানে আমরা দেখিনি যে রীতিমতো উৎসবের ভঙ্গিতে প্রতিবাদ করতে হচ্ছে, সেখানে আমরা দেখিনি দিনের পর দিন কর্মবিরতি পালন করতে হচ্ছে, এগুলো কিছুর প্রয়োজন হয়নি, বিচার হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যখন পরীক্ষা চলছে সেই সময় বিচার, সেই সময় আন্দোলনের প্রয়োজন নেই। যখন কর্মবিরতি চলছে অন্তত মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এবং যে দাবিটাকে অন্তত ওই লাইভ স্ট্রিমিংয়ে কেউ খণ্ডন করেননি, কাজে সেটা সত্যি বলেই ধরে নিতে পারি, যে কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথীতে কারা কত টাকা রোজগার করেছেন, অথচ সেগুলো সব চলবে, শুধু উৎসবে কেউ মাতলেই সেই সময়টায় দ্রোহ। আমি সুভাষ যেখানে শেষ করছিলাম ওখান থেকে শুরু করব। 9 তারিখে ঘটনাটা ঘটেছিল, একজন ছিল না 10 জন ছিল, সেটা আমরা কেউই দেখিনি। সেটা নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরোবে, আমাদের যে গণতান্ত্রিক কাঠামো, তদন্ত প্রক্রিয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে সামনে আসবে। কিন্তু একটা ঘটনা একটা ঘটেছিল, এবং ঘটনাটা ঘটেছিল 9 আগস্ট, এবং ঘটনাটা ঘটেছিল কর্মক্ষেত্রে একজন জুনিয়র ডাক্তার নৃশংসভাবে খুন এবং ধর্ষিত। এবং স্বাভাবিকভাবে আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রায় শিউরে উঠেছিল, আতকে উঠেছিল এরকম একটা ঘটনার জন্য, এবং আন্দোলনের ব্যাপ্তি নানাভাবে ছড়িয়ে উঠছিল। এবং সেই আন্দোলন চলতে চলতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব সামনে এসেছিল, এবং দুর্গোৎসব পালন করবার জন্য যেভাবে বাঙালি মেতে ওঠে, বাঙালির স্বাভাবিকভাবে সেভাবে মেতে উঠেছিল। আবার আন্দোলন, বিচার এবং সেই সময় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে সামনে রেখে ওই দুর্গোৎসবের মধ্যেই যে প্রতিবাদ, তার দ্রোহ, তার কার্নিভাল সবই ছিল, বিভিন্ন ফরম্যাটে হয়েছে। কিন্তু সেটা তো কলকাতাতে শুধুমাত্র দ্রোহ কার্নিভাল হয়েছে বলে কাকদ্বীপের রাস্তায়, কোচবিহারের রাস্তায় যে মা বোনেরা মিছিল করেছে সেটা তো অস্বীকার করতে পারি না। আবার দেখো এটা সময়, এটা ঠিক যে কারোর পরীক্ষা ছিল, কারো আন্দোলন ছিল, কেউ হয়তো সেই সময় অন্য ফিস দেখে ডাক্তারি করেছে, না করতে সেসব না, হ্যাঁ নিশ্চিত সব করেছে। আমি হ্যাঁ ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, হ্যাঁ গেছে, আমি সেটা নিয়েই বলছি না তো। আন্দোলন তো কোনো একজন এরকম একজন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, চিকিৎসা করেছে, পরীক্ষা দিয়েছে, এগুলো তাদের সমস্ত কাজকর্ম ছিল, করেছে। আন্দোলনটা তো পশ্চিমবঙ্গের সমস্ত আন্দোলন, গোটা বাংলার আন্দোলন, তারা তো কেউ নিয়ন্ত্রণ করেনি। বাংলার সাধারণ মানুষ 14 তারিখে রাত্রিবেলায় মা বোনেরা রাত জেগেছে, বাংলার প্রতিটা প্রান্তরে যারা তারা রাস্তায় নেমেছে। এবার ঠিক এই জায়গাটা সেখান থেকে কেউ কেন সেরা হতে চেয়েছেন, সেখান থেকে কেউ কেন লিংকডইনে প্রোফাইল আপডেট করছেন, এটা কারোর আলাদা আলাদা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যেটা জায়গা হচ্ছে ন্যায় বিচার। এবার ঠিক 90টা দিন যখন পার হয়ে গেছে, এবার স্বাভাবিকভাবেই আসল যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার যেমন পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার পাইনি বলে ডিস্যাটিসফ্যাকশন, বাংলার সাধারণ মানুষের মধ্যেও ডিস্যাটিসফ্যাকশন আছে। এবং বিভিন্ন ফোরামে, যেমন কলকাতায় জুনিয়র ডাক্তারদের একটা অংশ আন্দোলনে নেমেছে, এবং এই সময় আমি জাস্ট শেষ করব, এই সময় রাজ্যের বিভিন্ন জায়গাতেও আন্দোলন হচ্ছে। আর তুমি যে কথাটা বলছিলে দিদি, যে ফারাক্কার ঘটনার কথা বললে, তারপরে তুমি কুলতলির ঘটনার কথা বললে, এ কথা ঠিক। ফারাক্কা, কুলতলিতে 58 এবং 62 দিনের মধ্যে বিচার হয়েছে, কিন্তু এই ফারাক্কাতে তো প্রথম দিন অভিযোগ উঠেছিল যে খুনের মামলা কেন পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করতে চাইছে। সেখানে তো একদল বামপন্থী যুবদের, তাদের আন্দোলনের পরে পুলিশ বাধ্য হয়েছিল ধর্ষণের মামলা নিতে। ওই কুলতলির ঘটনার প্রথম দিনও দেখা গেছিল একই রকম ঘটনা। এই ঘটনাগুলো তো সাধারণ মানুষকে চিন্তা করে, এবং একই রকম ভাবে 9 তারিখের পরে যখন সন্দীপ ঘোষের প্রমোশন পোস্টিং হয়, তখনই বাংলার মানুষের এই চিন্তা, সন্দেহগুলো, বাতাবরণগুলো জাগে। কিন্তু এই কয়েক মাসে আমরা এই যে বারবার রাত দখলের প্রথম ডাক কে দিয়েছিলেন, কে কি ক্যাম্পেইনার, কে প্রথম মৃতদেহ আটকেছিলেন, কার গাড়ি, কি গাড়ি না আটকালে আসলে ওটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো, এই যে টানা আমরা দেখছি ক্রেডিট নেওয়ার একটা ডেসপারেট চেষ্টা চলছে, একটা ভয়ঙ্কর মর্মান্তিক, নৃশংস, নারকীয় কোনো শব্দ, কোনো বিশেষণ যার জন্য যথেষ্ট নয়, এরকম একটা ঘটনাকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
আমি এখানেই অরিন্দমদার কাছে আসবো। অরিন্দমদা, এই যে পরীক্ষার সময়, সেই সময়টায় কোনো আন্দোলন নয়, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখলাম যে এই যে কে প্রথম রাত দখলের ডাক দিয়েছেন সেই নিয়ে বিরাট একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। খুব আনফর্চুনেট, রাত দখলে যে মানুষ নেমেছিলেন স্বতঃস্ফূর্তভাবে নেমেছিলেন। আমরা দেখেছি কেউ লিঙ্কডইন প্রোফাইলে তার বায়ো আপডেট করছেন যে তিনি কি ক্যাম্পেনার, আবার পাল্টা এক পক্ষ বলছেন যে তারাই আসল রাত দখলের 4 মাস পূর্তি হচ্ছে, এটা প্রতিবাদের 4 মাস পূর্তি হচ্ছে। মানে আমি জানি না যে কোন আন্দোলনে প্রায় ডান্ডি অভিযান এরকম স্তরে নিজেদের নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি যে কেউ ইস্পাতের বিজ্ঞাপন করছেন, কেউ চকলেটের বিজ্ঞাপন করছেন, ফিল্ম ফেস্টিভ্যাল যাচ্ছেন। ফিল্ম ফেস্টিভ্যাল চলতে পারে, ফিল্ম ফেস্টিভ্যালের সময় কেন এই প্রতিবাদটা হলো না? কেন নন্দন চত্বরে কেন সেই সময় তারা অভয়ের মূর্তি নিয়ে ঢুকলেন না বা ঢোকার চেষ্টা করলেন না? সেখানে তখন কেন গিয়ে ফুলের তোড়া নিয়ে এলেন? একটা কথা স্পষ্ট বলা দরকার, প্রত্যেকটা রেভলিউশন যদি পিউরিটি থাকে রেভলিউশন সাকসেসফুল হয়। রেভলিউশনের মধ্যে যদি ইমপিউরিটি থাকে বা মানে অ্যাডাল্টারেশন থাকে, ভেজাল থাকে, ধান্দাবাজি থাকে, তাহলে ওই রেভলিউশন কোনোদিন কার্যকর হয় না। আরজি করে পরিষ্কার বোঝা যাচ্ছে কয়েকজন, আমি আবার বলছি, বাম, অতিবাম এবং যেটা আবার জোর দেব তৃণমূলের এক শ্রেণী যারা অতৃপ্ত আত্মা, যারা কিছু তৃণমূল থেকে পেতে এসছিল পায়নি, তারা এই ইন্ধনগুলো জুগিয়েছিল, এটা অস্বীকার করার নেই। কিন্তু ঘটনাটার চক্রে এই আন্দোলনটাকে পরবর্তী ক্ষেত্রে 14 তারিখ নিয়ে যে কথা হচ্ছিল, 14 তারিখ নিশ্চয়ই আমার পরিচিত বাড়ির লোক সবাই রাস্তায় নেমেছিল, কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু আন্দোলন একটু ঘুরে গেছিল। যখন আজাদি চাইতে শুরু করলো আর কাশ্মীর মাঙ্গে আজাদি হলো এই স্লোগান, তখন কিন্তু নিশ্চয়ই বদলে গেছিল। তখন সব ডাক্তার নামেনি, এক শ্রেণীর ডাক্তার যারা কিছু দলের সাথে স্বার্থ আছে আর কিছু একটু ওই দলের কিছু ডাক্তারদের কিছু ফোরাম, ক্যাপিটালিস্ট ডাক্তারদের ভর্তি, সেই ডাক্তাররা নেমেছিল, নিশ্চয়ই নেমেছিল। কিন্তু এই তিলোত্তমাকে নয়, তাদের অন্য কিছু ইস্যু ছিল তিলোত্তমাকে সামনে রেখে। ঘটনাচক্রে তিলোত্তমার জন্যই এত পাবলিসিটি পেয়েছে, তিলোত্তমা বাইরে থাকলে এই পাবলিসিটিও পেত না যে মিডিয়ার কথা বলছেন আপনি। কিন্তু একটা কথা পরিষ্কার, একটা আন্দোলন যখন করছি স্বচ্ছতা রেখে আন্দোলন করব। আমি আন্দোলন করছি, আমি গিয়ে টুক করে গিয়ে খেপ খেলে এসেছি, খেয়ে রোজগার করে আসছি, এটা অত্যন্ত ধান্দাবাজি ছাড়া আর কিচ্ছু ছিল না। এটা অত্যন্ত খারাপ কাজ, ডাক্তার হিসেবে এটা মাথা নত করার মতন কাজ করেছে। আমি কাজ করব না প্রতিজ্ঞা করছি, আমি কাজ করব না বলছি, সেই প্রতিবাদে আমি গিয়ে টুক করে প্রাইভেট হসপিটালে খেলা খেলে আসছি। এই দালাল চক্রটা কে ছিল, এটা সব থেকে বড় দরকার। এবং অরিন্দম, দেখেন আরেকটা কথা বলার দরকার আছে যে বেশ কিছু সিনিয়র সেই সময় গণ ইস্তফা দিলেন এবং তাদের নিয়ে রীতিমতো হিরো ওয়ারশিপ চলতে হলো। সত্যি তো একটা আন্দোলন, একটা বিচারের স্বার্থে মানুষ নিজের রুটি ছেড়ে দিচ্ছেন, এরকম একটা পারসেপশন তৈরি হলো। কিন্তু তারা কেউ আসলে প্রপার ওয়েতে ইস্তফা দিলেন না। মানুষকে কোথাও ভুল বোঝানো, ধোঁকা দেওয়া, এটা অস্বীকার করা যায়? অস্বীকারের কিছু নেই মৌপিয়া, পরিষ্কার কথা আমি বলছি। সেটা হচ্ছে ওই এক পাতায় কি সবাই চাকরি পেয়েছিল? একেবারে কতগুলো জনি লিভারের দল ক্ল্যাপ হলো, ফুল ছড়ানো হলো, এগুলো কি হচ্ছিল? মস্করা হচ্ছিল। আর কার? একজন ধর্ষিতা যাকে খুন করা হয়েছে, অত্যন্ত গরিত কাজ, এর থেকে খারাপ কিছু হতে পারে না, কাজের জায়গায় ঘটেছে, সেইখানে দাঁড়িয়ে ইস্তফা দিচ্ছি। যে কটা ইস্তফা দিয়েছি বা তাদের প্রশ্ন করা হোক যে কি ইস্তফাটা দিয়েছিলে বা চাকরিটা কি এইভাবে পেয়েছিলে যে একটা কাগজের মধ্যে সরকারি কাগজ, সরকারি ওই, আর এই এরা সবাই পেয়েছে বাম আমলে, বেশিরভাগ যারা ইস্তফাগুলো দিচ্ছিল চুল পেকে গেছে। ঘটনাচক্রে হচ্ছে আমার বক্তব্য হচ্ছে তাহলে এইভাবে চাকরি পেয়েছিল জানি না, কিন্তু এইটাও যদি করে থাকে লোকের সাথে কিন্তু লোকের যে আবেগটা নিয়ে খেলা করেছিল একদল চিকিৎসক। তঞ্চকতা। প্রীতম, অ্যাকশন আসবে। প্রীতম এবং অরাজনৈতিক বলে আসলে কি ভীষণ রকম রাজনৈতিক এজেন্ডা সার্ভ করা হয়নি? 100% হয়েছে। দেখুন, এটাতে তো কোনো অনস্বীকার্য ব্যাপার। আজকে আমরা তো দেখেছি, আজকে যে আন্দোলনের ইমোশন ছিল, একদম বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ সম্পৃক্ত হয়েছিল যে আন্দোলনের জন্য, সেই আন্দোলনকে নিয়ে একজন এখানে ডাক্তারের কোনো প্রতিনিধি থাকলে ভালো হতো, আমি জিজ্ঞেস করতে পারতাম যে আজকে ওনারা
ওনারা গিয়ে যে সিপিকে একটা কি দিল যে ওনাদেরকে মেরুদণ্ড উপহার, সেই মেরুদণ্ডর অ্যাড দিয়ে কেউ উপার্জন করলো, মেরে এটা মানুষের সাথে মানে একদম 100% যেটা বলছি তুমি ওয়ার্ডটা তঞ্চকতা করলেন এবং করে সেটা উপার্জন করলেন। এবং আজকে দেখুন দুর্গোৎসব করবেন, আমি সেই যিনি বলছেন যে আমি ভাইফোঁটা নেব না, আজকে তিনি চলে গেলেন উৎসবে, রাজ্য সরকারের উৎসব, সেখানে সম্বর্ধনা নিচ্ছেন, এবার দেখুন সেখানে কিন্তু তিনি অভয়ের মূর্তি নিয়ে গেলেন না। সম্বর্ধনা আজকে দেখুন সব জায়গায় দেখুন, এরা সোশ্যাল মিডিয়ার জন্য, মিডিয়া ফোকাসের জন্য, যেহেতু মানুষের সমর্থন ছিল সেজন্য তারা এরা নিজেদের একটা বিশাল বড় হিরো হয়ে গেছে। তাদের ওই বলো না সবার উপরে উপরওয়ালা আছে, যে আমরা যে সবসময় একটা কথা বলি, দেখুন একটা কথা, একটা ভিডিও বাইরে চলে এলো, কেউ একজন বলছে আরে তোমাকে তো সেই ভিডিওটা আমরাও দেখেছি, তোমাকে তো মানে আরজি করার পর খুব ফেমাস হয়ে গেছো, এই যে কথা হ্যাঁ আজ তুমি যে এটাও করো, এই যে ফেমাস হয়ে গেছো কথা, এইগুলো তো কেউ তার রুট নিয়ে যেই কথাগুলো আজকে যেগুলো ইমোশন নিয়ে সবাই রাস্তায় নেমেছিল, তারা যখন শুনছে ওই রাখাল বালকের গল্পের মতো যা নাম হয়ে যায়, যে যখন সত্যি এরকম একটা কিছু হবে, বাংলার মানুষকে পথে নামতে হবে, বাংলার মানুষ কারণ পথে নেমেছিল। অভয়া একটা স্ফুলিঙ্গ, বারুদের উপর একটা স্ফুলিঙ্গ, এর আগে এত দুর্নীতি হতে 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 মানুষের পিঠ থেকে গেছে, একটা যখন স্ফুলিঙ্গ হয়েছে সেটার জন্য মানুষ পথে নেমেছে এবং সেটা একদম স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। কে ডাক দিয়েছে, কে করেছে, কে কোন ফ্ল্যাগ নিয়ে গেছে, কেউ কথা বলে দেখুন। নিশ্চিতভাবেই আমি মনে করি রাইট টু ডিসেন্ট ইন লেজিটিমেট ওয়ে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, কিন্তু সেটাই মনে করেন যে উৎসবে যদি কেউ পার্টিসিপেট, চলচ্চিত্র উৎসব, সেইজন্য আমি শব্দবন্ধ, চলচ্চিত্র উৎসব না, যদি দুর্গোৎসবে যেহেতু তারা দ্রোহ করছিলেন, দুর্গোৎসবে কেউ যদি পার্টিসিপেট করেন তিনি ধর্ষকের পক্ষে না। এবার আমি আপনাকে বলি মৌপিয়াদি, আমি সেই মানুষ যে মানুষ মনে করি যে একজন মানুষের যেমন এই রাস্তায় নামা সিট ইন ডেমনস্ট্রেশন করার অধিকার রয়েছে, আর একজন মানুষের সেই সিট ইন ডেমনস্ট্রেশনকে অপোজ করে উৎসবে পার্টিসিপেট করারও অধিকার রয়েছে, এবং আপনি কোনো অধিকারকে খর্ব করতে পারেন না। আপনি যদি প্রকৃত গণতান্ত্রিক মানুষ হন, তাহলে আপনি যেমন সম্মান করবেন একজন মানুষের উৎসবের পার্টিসিপেশনকে, অপরদিকে একজন মানুষ যিনি আন্দোলন করতে চাইছেন, যিনি সিট ইন ডেমনস্ট্রেশন করতে চাইছেন, নিশ্চিতভাবে তাকেও সম্মান করবে। এই পারস্পরিক সম্মানবোধ থাকাটা অত্যন্ত জরুরি গণতন্ত্রের ক্ষেত্রে। এবার আসি আসল কথায়। দেখুন, এই যে আন্দোলনটি কেন সংগঠিত হয়েছিল, এই আন্দোলনের দুটো দিক আছে। এক হচ্ছে আন্দোলনের সমস্ত মানুষের পার্টিসিপেশন, আর একটা অংশ আপনি যাদেরকে বারবার আইডেন্টিফাই করতে চাইছেন যে আন্দোলনের ফলে কিছু মানুষের পার্সোনাল গেন। দেখুন, পার্সোনাল গেন সেটা একেবারে এই যে অভয়ার যে মামলা, সেই নিয়ে যে আন্দোলন, সেই 14ই আগস্টের সেই রাত দখলই বলুন বা তার আগে যে আন্দোলন বলুন, দেখুন একটা তো সত্য কথা যে এই যে ধরুন স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি ছিল, এটা তো মানে হঠাৎ করে আন্দোলন করলো বলেই যে ছিল না বা হয়ে গেল তা তো নয়, সেটা ছিল মানুষের কাছে ক্যানভাস ছিল। দেখুন, গণতন্ত্রের যে কোনো গণতান্ত্রিক পরিসরে আপনি গণ আন্দোলনের যে গুরুত্ব, তার যে মাহাত্ম্য, সেটা কখনোই খর্ব করা যায় না কারোর পার্সোনাল গেন কিছু হলো কি হলো না সেই গ্রাউন্ডে। আর তৃতীয় কথা বলি, আন্দোলনে আমি মনে করি যে কোনো আন্দোলন তার রাজনৈতিক চরিত্র থাকে, অরাজনৈতিক আন্দোলন বলে কিছু হয় না। যদি কোনো আন্দোলনকে অরাজনৈতিক বলা হয়, আমি মনে করি সেটা ওই দলীয় রাজনীতির থেকেও বড় ধরনের রাজনীতি। আপনি দেখুন, এই যে কাঠামোটা, গণতান্ত্রিক কাঠামো, সাংবিধানিক কাঠামো, আমি এই কাঠামোটিকেই একটি রাজনৈতিক কাঠামো বলে মনে করি। অতএব রাজনৈতিক কাঠামোয় আপনি কি চাইবেন? যদি বিচার চাইতে চান তাহলে কি করতে হবে? হয় এক্সিকিউটিভ ওয়ার্ককে আপনাকে টার্গেট করতে হবে, অথবা জুডিশিয়াল ওয়ার্ককে টার্গেট করতে হবে, অথবা লেজিসলেটিভ ওয়ার্ককে টার্গেট করতে হবে। আপনি কি চাইছেন? আইনের পরিবর্তন চাইতে পারেন, বা এক্সিকিউটিভ ওয়ার্ক ইমপ্রপার হচ্ছে বলে আপনি আন্দোলন করতে পারেন। ইমপ্রপার হলে তো কোন এক্সিকিউটিভ ওয়ার্ক? পলিটিক্যাল এক্সিকিউটিভ ওয়ার্ক, তাহলে আপনাকে পলিটিক্যাল আন্দোলন করতেই হবে। অনির্বাণ, দেখুন, খুব মজা লাগছে দেখে যে এখন অনেককে ঢোক গিলতে হচ্ছে। যখন সিবিআই চাইতে গেছিলেন, হাইকোর্টে যখন প্রথম দিন চাইতে গেলেন, তখন তারপরে আমরা শুনেছিলাম যেটা কোর্ট মনিটর্ড হচ্ছে, কিন্তু কেউ পার পাবে না। শুনেছিলাম তো, বহু মামলার ক্ষেত্রে সব শুনেছি। প্রীতমরাও রাস্তায় নেমে দাদুদের দিয়ে ছাত্র সমাজের মিছিল করিয়ে বলেছিল 14 তলা থেকে টেনে নামাবো, গঙ্গায় ছুঁড়ে ফেলবো বলেছিল, তো এখন সবাই ঢোক গিলছে। কিন্তু প্রথম 4 দিন কলকাতা পুলিশ যা করলো, তারপরে 4 মাস ধরে সিবিআই তার বাইরে কিছু বের করতে পারেননি। কিন্তু এর মধ্যে 150 গ্রামের থিওরি থেকে, আমি সোমা বলছি থেকে, পেলভিক বোন ভাঙা থেকে, আমরা
পেছনে বড় বড় মাথারা জড়িত আছে, পন র‍্যাকেট কিছু বাদ যাবতীয় তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং বিকাশ ভট্টাচার্য মহাশয় নিজে ক্যামেরার সামনে কতবার বলেছেন পেছনে বড় বড় মাথারা আছে। আচ্ছা, বড় বড় মাথারা আপনি আছেন যখন আপনি জানেন, আপনি কেন গিয়ে বললেন না সিবিআইকে? আপনি সুপ্রিম কোর্টে কেন গিয়ে বললেন না? হাইকোর্টে কেন হলফনামা দিয়ে জানালেন না? আজকে বিকাশবাবু এবং তার দলবল সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যতের যে ষষ্ঠী পুজো করছেন, স্বয়ং লেনিন যদি আজকে ফিরে আসতে পারতেন তিনিও টেনে তুলতে পারতেন না। আজকে প্রীতমরা মাঝখান থেকে বিশেষ কিছু করে ঠরেনি, মাঝখান থেকে কেস খেয়ে গেছে। সিবিআই যা করেছে ওদের এমনি 30টা সিট কমে যেতে চলেছে। তো গোটা ব্যাপারটা শুধু একা জুনিয়র ডাক্তাররা যে ঘেটে ঘন্ট বানিয়েছে এমনটা নয়। এখানে সিপিএম বিজেপি তারা দিব্যি তারাও মিলে ছিল। সুবর্ণ গোস্বামীও কিন্তু সিপিএম এর লোক, মনে রাখবেন। তাকে কিন্তু সিপিএম এর কেউ গিয়ে প্রশ্ন করেননি যে আপনি মশাই একজন পাস করা এত বছর প্র্যাকটিস করা ডাক্তার এই মিথ্যা কথাটা বললেন কি করে? না, আমি অনির্বাণকে একটা কথা কিন্তু একটা কথা বলতে গেছি, বিকাশ রঞ্জন অনির্বাণবাবু বিকাশবাবুকে টার্গেট করলেন তো সিপিএম নেতা বড় নেতা। না, রাজনৈতিক নেতাকে টার্গেট করা যাবে রাজনৈতিকভাবে? যে আপনি নিশ্চিতভাবে জানেন আইনজীবী হিসেবে বিকাশবাবু মামলাকারী নন যে তিনি গিয়ে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তিনি গিয়ে তার অ্যাফিডেভিট দেবে। বিকাশবাবু মামলাকারী পক্ষের আইনজীবী বলছেন যে এবং বড় মাথারা আছে, স্বাভাবিকভাবে সেটা কোন স্ট্যাটাসে আইনজীবী একজন বিকাশবাবু, আমি কি বললাম, ক্যামেরার সামনে যখন বলছেন যে পেছনে বড় মাথারা জড়িত, আমি আসবো এটা কোন ক্যাপাসিটিতে আগে আমরা দেখেছি যে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন সিবিআই তদন্তে অনাস্থার পরিপ্রেক্ষিতে। এবার কাকুরগাছির বিজেপি কর্মী পরিবার, নিহত বিজেপি কর্মীর পরিবার, তাদের দিক থেকে অসন্তোষ আসছে, অনাস্থা, ক্ষোভ, তারাও আদালতের দ্বারস্থ। দেখুন, ক্রমশ ঘনীভূত হচ্ছে সিবিআই এর প্রতি অনাস্থার মেঘ। একাধিক মামলায় কোণঠাসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ ছিল আগেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসন্তোষ জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় আরজি করে নির্যাতিতার পরিবার। সিবিআই এর তদন্তে তাদের কোনো আস্থা নেই বলে জানিয়েছেন তারা। সিবিআই যেভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হয়, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2 জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2 জনকে সাক্ষীই রাখেনি। শনিবার সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করল বেলেঘাটার অভিজিৎ সরকারের পরিবার। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাওয়ার কথাও ভাবছেন তারা। ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের যে গাফিলতি দেখলাম আমরা, আসামিদের বেল হয়ে গেল অথচ সিবিআই কোর্টে পৌঁছলো না। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই মৃত্যু হয় অভিজিৎ সরকারের। কাঁকুরগাছির ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে পরিবার। পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাও বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়ি যান। সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন, কিন্তু এতদিন পরেও তদন্তে কোনো অগ্রগতি দেখতে না পেয়ে হতাশ বিজেপি কর্মীর পরিবার। সিবিআই তদন্তে অনাস্থা জানাচ্ছে। সিবিআই এর গাফিলতির বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত। এখনও তারা কিন্তু চার্জশিট সাবমিট করলো না, কিন্তু হাইকোর্টে গিয়ে তারা বলেছিল 2022 সালে যে আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেবো, আজ অবধি দিল না। সুতরাং তাদের এই কাজের প্রতি আমাদের তো অনাস্থা রয়েছে। এদিকে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে ধর্নায় বসেছেন চিকিৎসকরাও। আমরা চাই সিবিআই সঠিক বিচার করবে। এখনো তারা বলছে সাপ্লিমেন্ট চার্জশিট দেবে। তারা যদি এই সাপ্লিমেন্ট চার্জশিটে সঠিকভাবে যারা প্রমাণ লোপাট করেছে, আসল তো বিষয় প্রমাণ লোপাট। দিকে দিকে সিবিআই এর বিরুদ্ধে অসন্তোষ, অনাস্থা, ক্ষোভ। পাহাড় প্রমাণ ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে মত সংশ্লিষ্ট মহলে। কয়েকটি মামলা বাদে এ যাবৎকাল পর্যন্ত তাদের পারফরমেন্সও সে কথাই বলে। কলকাতা টিভি। প্রীতম, কিন্তু সিবিআই এর বিরুদ্ধে অনাস্থা তো শুধুমাত্র আরজি করে নির্যাতিতার পরিবারের নয়, অভিজিৎ সরকারের পরিবার, তারাও সিবিআই তদন্তে অনাস্থা জানাচ্ছেন এবং এতদিন পর। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিবিআইয়ের মুখপাত্র আমি না, তো আমরা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমরাও চাই যে ইমিডিয়েটলি সিবিআই যেন সবকটা কেস ক্লোজ করতে পারে। এটা আমাদের পার্টি স্ট্যান্ড। আটকাচ্ছে তাহলে সিবিআই? এক সেকেন্ড, সেটাই বলছি। এবার দেখুন, কোর্ট মনিটর তদন্ত, এই যে একটু আগে শামীমদা বলছিল গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক ব্যাপার, কোর্ট, কলেজিয়াম সিস্টেম, তো সেখানে কোর্ট আছে, কোর্ট মনিটর করছে। দেখুন, কোর্ট বা বিচার করবে না, বলছি, বলতে না, কোর্টের ঘাড়ে ছেড়ে দিলে হবে?
কোর্ট মনিটর করছে, দ্যাট ডাজন্ট মিন কোর্ট তদন্ত করবে। কোর্টের তো নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই, তদন্তকারী সংস্থা তো কেন্দ্রের। সিবিআই কাদের তদন্তকারী সংস্থা? সিবিআই এর ব্যর্থতা মানে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, সেটাকে অ্যাকসেপ্ট করুন। যেমন রাজ্য পুলিশের ব্যর্থতা মানে রাজ্য সরকারের ব্যর্থতা, সেরকম সিবিআই ইডির ব্যর্থতা মানে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। অ্যাকসেপ্ট ইট। তার মানে আজকে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা। শামীম দ্বারা যেসব মামলাতে গেছেন সেই মামলা যদি আজকে অন্যরকম ভাবে হয় তাহলে শামীম দ্বারা সেই সবকটা মামলা ব্যর্থ। তো কথাটা সেটা না, কথাটা হচ্ছে আজকে অবশ্যই আমি যে মামলায় হেরে যাবে বলবো আমি মামলা জিতে গেছি, তো বলবো না। আশ্চর্য কথা। না না, যে সিবিআই, হ্যাঁ সিবিআই তার কারণ বলেছে যে না সিবিআই অবশ্যই আমরা কারণ খুশি না, অবশ্যই বলি এডি শুনুন আপনি জানেন না এডি 4 মাসে যা করতে পারে না, সিবিআই 4 মাসে যা করতে পারে না, অ্যাপ্লিকেশন দিয়ে করাতে হয়। দুর্ভাগ্য হলো এই দেশে মমতার পুলিশ হয় না নরেন্দ্র মোদীর পুলিশ হয়, যে এই দেশে কোনো মানুষের পুলিশ হলো না। দুর্ভাগ্য এখানে যে আপনারা পর্যন্ত রাজনৈতিক নেতা এবং মানুষের প্রশাসন করতে পারছে, এটা হচ্ছে রাজনৈতিক এই ব্যর্থতার দায় মেনে নিন যে মানুষের প্রশাসন তৈরি করতে পারলেন না, মানুষের সরকার তৈরি করতে পারলেন না, এখানে রাজনৈতিক দলের সরকার প্রীতম বললো যে সিবিআই এর মুখপাত্র প্রীতম নয়। যখন সন্দীপ ঘোষকে সিবিআই তুলে নিল তখন ওরা আনন্দ করেছিল, বলেছিল এবার ধরা পড়ছে, এক এক করে সবাই মাথা অবধি পৌঁছবে যে আসল ধরা পড়বে। তখন বলেছিল আনন্দ করেছিল সিবিআই ধরে ফেলেছে, এখন বলছে সিবিআই নয়। আমরা প্রীতম আমি দূরে আছি, আমি বলে নেই প্রীতম আমি দূরে আছি বলে নেই, তুমি বলবে সিবিআই নারদা কেসে কি করেছে, সারদা কেসে কি করেছে, তপন গান্ধু মার্ডার কেসে পুলিশের ভূমিকা নিয়ে কি বলেছে, ক্লিন চিট দিয়েছে। যে পুলিশ ফোন করে বলেছিল জয়েন করো তৃণমূলে, সেই পুলিশকে সব তৃণমূলে ক্লিন চিট দিয়েছে সিবিআই। সিবিআই বিশ্বজিৎ অভিজিৎ সরকারের বাড়িতে প্রাইম অ্যাকিউজ তাকে একবার দেখেছে সিবিআই। সরকার চালাচ্ছে কেন? আমাদের সরকার কি করেছে? প্রশাসন চালাবো বলে আমি দূরে আছি বলে নেই, কোর্ট সরকার চালাবে, সিস্টেম বলছি এই গোলদার চালাবে। আমি দূরে আছি, সুবিধা হবে সেটা তোমার, আমি দূরে আছি। ব্যবহার করেছেন। সুতরাং আমি শুধু সুভাষিস দা বলি যে ঠিক সিবিআই এর ভূমিকা নিয়ে অজস্র প্রশ্ন রয়েছে, কিন্তু সিবিআই কে খাঁচাবন্দি তোতা যখন বলা হয়েছিল আদালত বলেছিলেন সেই সময়ও নরেন্দ্র মোদী গুজরাটের সীমানা টপকে তিনি নয়াদিল্লিতে আসতে পারেননি। ইউপিএ 2 এর আমলেও এই একই কথা বলা হয়েছিল, খাঁচাবন্দি তোতা। আমি মৌপিয়ার কাছে একটা অনুরোধ করব যে কংগ্রেস আমলে আজকের সিবিআই যে জিনিস করছে, কংগ্রেস আমলে 4টে উদাহরণ দিক যে অপোজিশনের লোককে যে বিচারপতি বলেছিলেন তার কাছে জিজ্ঞেস করুন না। আমি তো জাস্ট বিচারপতিকে কোট করলাম। না বিচারপতি না, আমার কথা হলো যে এই আজকের এই যে আমি যে আলোচনা করছি, এই আলোচনা কেন বিচারপতি খাঁচাবন্দি তোতা বলেছিলেন সেটা তো বিচারপতি বলতে পারবেন, আমি তো খাঁচাবন্দি তোতা বলি। আমি তোমার কথা বলছি না, আমি বলছি কথা যে ফিরদৌস তামিম একটা কথা বলেছে, আমি 1 মিনিট নিয়ে নেই, আমি 30 সেকেন্ড নেই। ফিরদৌস তামিম অত্যন্ত রেলিভেন্ট একটা কথা বলেছে, জুডিশিয়ারি যদি তার কাজটা ঠিক করতে চায় তাহলে এক্সিকিউটিভকে তার জন্য সাহায্য করতে হবে। এক্সিকিউটিভ যদি একদম ডিফেন্ড হয়ে থাকে, তারা যদি মনে করে দোষীদের সাজা দেব না, চার্জশিট সেইভাবে তৈরি করব, তাহলে জুডিশিয়ারি কিছু করার নেই। তাহলে তুই ভালো বিচার পেতে গেলে ভালো এক্সিকিউটিভ মানে রিপোর্ট চাই। অ্যালবার্ট, তাহলে কি সিবিআই এর উপর আস্থা থাকছে? সিবিআই বলো, ইডি বলো বা এনআইএ বলো, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আবার আমাদের রাজ্যে যেমন সিআইডি আছে, কলকাতা পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, এগুলো রাজ্যের সরকারের অধীনস্থ সংস্থা।
এবার সাধারণ মানুষ হিসাবে, জনগণ হিসাবে একটা পারসেপশন, আমি এইটাই বলতে চাইছি, প্রচুর খুঁজেছি আমি সোমাকে প্রচুর খুঁজেছি, আমি সোমা বলছি সোমাকে, যাতে এটা প্রপার তদন্ত হয় তার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে খুঁজেছি। হ্যাঁ ঠিকই তো, আমি এখনো বলছি, এই অনুষ্ঠান থেকেও বলছি যে আমি সোমা বলছি, সোমা যদি শোনেন প্লিজ যোগাযোগ করুন, আপনার হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য যেখানে যেখানে সুপারিশ করতে হয় আমি করব, সমস্ত রকমের চেষ্টা করব, কিন্তু প্লিজ আমি খুঁজে বেড়াচ্ছি আপনার। হ্যাঁ ঠিক এই কথাটাই বলতে চাইছি। যখন কলকাতার একটা সরকারি হাসপাতালে একটা ঘটনা ঘটে এবং ঘটনা ঘটার ঠিক পরে একদম হসপিটালের যে সর্বোচ্চ প্রশাসক এই সন্দীপ ঘোষ, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন দেখা যাচ্ছে তাকে একটা প্রাইজ পোস্টিং করে দেওয়া হচ্ছে, তখন স্বাভাবিক মানুষের একটা মধ্যে পারসেপশন তৈরি হয়, তাহলে এইটা হয়তো রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থা দিয়ে হলে হয়তো নিরপেক্ষ হবে না, তাহলে চলে যাক সিবিআইয়ের কাছে। আবার দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা বিষয় যে বিজেপি বা কেন্দ্রের সরকার যারা পরিচালিত করছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তাহলে তো সিবিআই দিয়ে হবে না, কিন্তু তদন্তটা তো করতে হবে সিবিআইকে, না হলে করতে হবে সিআইডিকে, হয় করতে হবে কলকাতা পুলিশকে। কিন্তু ক্রেডিবিলিটিটা হারাচ্ছে কারা? ক্রেডিবিলিটি হারাচ্ছে সিবিআই, বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার, তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে। ক্রেডিবিলিটি হারাচ্ছে কলকাতা পুলিশ, ক্রেডিবিলিটি হারাচ্ছে সিআইডি, ক্রেডিবিলিটি হারাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, তাহলে তার দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু জনগণ তো নিজের বিচার নিজে করবে না, জনগণের কাছে একটাই পথ খোলা আছে, জনগণের কাছে একটাই পথ খোলা আছে, তার লড়াইয়ের রাস্তা, সে রাস্তার লড়াইটা সে লড়ছে। এবার এই লড়াই লড়তে লড়তে গিয়ে তোমরা বারবার যেটা বলতে চাইছো, একথা আমি কখনো অস্বীকার করছি না, কেউ কেউ ব্যক্তিগত পারপাস সার্ভ করছে, ব্যক্তিগত পারপাস দুজন চারজন যারা সার্ভ করছে তারাই তো আসল লড়াইয়ের মুখ না, লড়াইয়ের মুখ হচ্ছে গ্রাম, তারা নিজেরা দাবি করতে পারে, বাংলার মানুষ এই দাবির সঙ্গে একমত নয়, বাংলার মানুষ মিডিয়াও একাংশ তৈরি করতে পারে তাদেরকে হিরো, কিন্তু লড়াইটা তো বাংলার মানুষের আস্থা যেমন সিবিআই এর কাছে থাকছে না, তারা ক্রেডিবিলিটি দিন দিন হারাচ্ছে, মোদি আর অমিত শাহ তারা পরিচালিত হচ্ছে, কলকাতা পুলিশ তৃণমূলের কথায় ওঠে আর বসে আর চেয়ারের তলায় ঢোকে, ঠিক একই জায়গায়। আরে না হবে 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 হবে, কারণ হচ্ছে শুভেন্দুবাবু মাঝে মাঝে ডেট দেয় না, সিবিআই ইডি পরিচালিত করে, তুমি বললে না সিবিআই এর মুখপাত্র, তুমি সেটা বলো, তোমরা ইন্ডিজোটে আছো তো, ঠিক একই জায়গা আছে, সেই ইন্ডিজোটে লয়ার গুলো যখন গিয়ে এই রক্ষা কবচ নিয়ে আসে, আমাদের কোটি কোটি টাকা খরচা করে, তখন তোমরা বলতে পারো না, তখন কি কথা আমরা বলতে যাচ্ছি ইন্ডিয়া জোটে যারা থাকবে তারা কি বিচার ব্যবস্থা অসুবিধা পাবে না, ইন্ডিয়া জোটে যারা থাকবে তারা বিচার ব্যবস্থা অসুবিধা পাবে না, ভারতের বিচার ব্যবস্থাটাকে হাইকোর্ট এবং হাইকোর্টের নাম করা লয়ার, উনি এই রাজনৈতিক দলের যখন প্রতিনিধিত্ব করতে আসবেন না, তখন একটু কিছু জিনিস বুঝে নেওয়া উচিত। দেখুন, আপনি যদি এক্সপেক্ট করেন বা আপনি যদি বলতে চান যে জুডিশিয়ারি এক্সিকিউটিভ ওয়ার্ক করবে, তাহলে কিন্তু আপনি আপনার রাজনীতিটাকেই লস্ট করছেন। তার কারণ আমি সেই মানুষটি হব যদি কাল থেকে জুডিশিয়ারি না এক্সিকিউটিভ ওয়ার্কগুলো করতে শুরু করে না, প্রথম প্রতিবাদ করব আমি। এবং আমি সত্যি সত্যি রাজনৈতিক দলগুলোর এই দৈন্যতা দেখছি, যারা তাদের এক্সিকিউটিভ ওয়ার্ক, মানুষকে তারা ভোট চাইতে চান কিসের জন্য, যে আমাকে প্রশাসনে বসান, আমি আমার প্রপার এক্সিকিউটিভ ওয়ার্কটি করব। আপনি যদি না পারেন দিয়ে বলেন যে জুডিশিয়ারি এটা করবে, তাহলে তো আপনি তো এই সিস্টেমটাকে ভেঙে দিতে চাইছেন। আপনি চাইছেন রাজনৈতিক হিসেবে আপনারা রাজনীতিটাকে ওদিকে বিচার নিয়ে অনাস্থা, তদন্ত নিয়ে অনাস্থা। আমি আরো একবার আবেদন জানাবো যে এই জুনিয়র ডাক্তারদের যারা এই আন্দোলনের মুখ, সবার কথা বলছি না, তারা প্লিজ, আমি সোমা বলছি, সোমাকে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করুন, এবং সেই সোমাকে আপনারা ইনসিস্ট করুন তিনি যেন সিবিআই এর কাছে গিয়ে সমস্ত তথ্য দেন। যারা এই নেক্রোফিলিয়া, পন, র্যাকেট, 150 গ্রাম বীর্য, পেলভিক বোন ভাঙা ইত্যাদি ইত্যাদি যা কিছু তথ্যের স্রষ্টা বা কালেক্টর, তারা কেন সিবিআইকে কি এগুলো দিচ্ছেন না? কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবাচ্ছে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।